হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটু ব্যতিক্রম ধর্মী ক্লাস নেব, একটু রাইটিং পার্টের উপর ক্লাস নেব। সেটা হচ্ছে যে নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর যে ডায়লগ পার্ট আছে তার উপর ক্লাস নেব। স্টুডেন্টস, ডায়লগ আমরা সবাই মুখস্থই করি, ভালো একটা নোট পেলে অথবা ভালো একটা গাইড বই থেকে অথবা ভালো একটা রেফারেন্স বুক থেকে আমরা চেষ্টা করি ডায়লগটা শেখার জন্য। আর আমাদের সাধারণত গতানুগতিক যে ধরনের ডায়লগগুলি আসে তাতে আমাদের মুখস্থ করা ছাড়া উপায় থাকে না, কারণ আমাদের অনেকেরই টার্গেট থাকে পরীক্ষায় কীভাবে ভালো নাম্বার পাওয়া যায়। এর অর্থ হচ্ছে আমার যদি মুখস্থ বিদ্যাটা খুব ভালো থাকে আমি ভালো লিখতে পারবো, অর্থাৎ যত ভালো মুখস্থ করতে পারবো তত ভালো আমি লিখতে পারবো। আর যদি আমার মুখস্থ বিদ্যা না থাকে আমি লিখতে পারবো না। আজ তোমাদেরকে আমি দেখাবো যে মুখস্থ বিদ্যা বড় কথা না, কথা হচ্ছে যে বুঝতে পারাটা সবচেয়ে বড় বিষয়। আর বুঝতে পারলে তুমি তোমার মুখস্থ থাক আর না থাক, ধরো পরীক্ষা হলে তুমি মাঝখানে আটকে গেলে, তুমি লিখতে পারছো না, ওই গল্পটার মতো যে এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করতেছে, দোস্ত স্বার্থপর ইংরেজি কি? তো দ্বিতীয় বন্ধু বলছে জানি না। তো প্রথম বন্ধু বলছে তুই একটা সেলফিশ। খুব আশ্চর্য বিষয়, অনেকটা হাসির যে স্বার্থপর ইংরেজি হচ্ছে সেলফিশ, এটা আমরা অনেকেই জানি না জানার কারণে। তুমি যদি একটু চেষ্টা করো, ধরো কিভাবে ডায়লগটা লিখতে হয়, আর তোমার তো মানে পরিচিত কনসেপ্টই আর্লি রাইজিং, তারপর তোমার হচ্ছে ট্রি প্ল্যান্টেশন, তারপর হচ্ছে তোমার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এই ধরনের ডায়ালগগুলো কিন্তু মুখস্থ করার জন্য খুব বেশি নিয়মের প্রয়োজন হয় না। আর মুখস্থ না করলেও আমরা লিখতে পারি। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা ডায়ালগটা লিখতে পারি। চলো তার আগে আমরা দেখে নিই আমরা ডায়ালগ লেখার জন্য কিছু নিয়ম কানুন আছে। প্রথমে আমরা দেখে নিব ডায়ালগের ডেফিনিশনটা কি। দেখো, ডায়ালগ বলতে আমরা কি বোঝাই? এ কনভারসেশন বিটুইন টু অর মোর পিপল, অর্থাৎ দুই বা ততোধিক লোকের মাধ্যমে যে কথা হয় বা যে আলোচনাটা হয় সেটাই হচ্ছে ডায়ালগ। অথবা এ ভার্বাল এক্সচেঞ্জ, অর্থাৎ মৌখিকভাবে আমরা যে কথা বিনিময় করি বা ভাব বিনিময় করি বিটুইন টু অর মোর ক্যারেক্টার্স, দুই অথবা তার অধিক ক্যারেক্টার্সের মধ্যে। অবশ্যই ডায়ালগটা দুইটা ব্যক্তি অথবা একাধিক ব্যক্তির মধ্যে কথাবার্তা হয়, কোনো একটা নির্দিষ্ট টপিকসের উপরে কথাবার্তা হয়। তুমি যখন ডায়লগ লিখবে তখন তুমি কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখবে। আমরা দেখে নিই। দেখো, এক নাম্বার হচ্ছে needs to read the preceding and the following dialogue। এখন কথা হচ্ছে তোমার যেহেতু পরীক্ষা দিতে হয়, তোমাকে একটা নির্দিষ্ট টপিকের উপর ডায়লগটা লিখতে হয়। কিন্তু ধরো তুমি যদি একটা বই লেখো অথবা তুমি একটা গল্প বলো, সেক্ষেত্রে আর তুমি তো জানো কোনো গল্প বা কোনো গল্পই তোমার ডায়লগ ছাড়া পরিপূর্ণতা পায় না। সেই ক্ষেত্রে তুমি যখন ডায়লগ লিখবা বা কোনো ক্যারেক্টারের মাধ্যমে তুমি কোনো কথা বলতে চাবা, তখন তুমি অবশ্যই তোমার আগের এবং পরবর্তী ডায়লগগুলো খেয়াল করবা। আমরা দুই নাম্বার দেখতে পাচ্ছি মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। তোমাকে কি লিখতে হচ্ছে, কি লিখতে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কি চাচ্ছে, অর্থাৎ প্রশ্নটা কি, সেটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। এখন ধরো তোমার এয়ার পলিউশন সম্পর্কে আসছে। এখন এয়ার পলিউশন কি, এয়ার পলিউশন কেন হয় বা এটার প্রতিকারী কি, তোমাকে অবশ্যই বুঝতে হবে। এয়ার পলিউশন জায়গায় যদি ওয়াটার পলিউশন লেখো অথবা সয়েল পলিউশন লেখো তাহলে কিন্তু হবে না। আমরা 3 নাম্বারটা যাই, টেন্স অফ দ্য ডায়ালগ শুড বি ইউজড অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। অবশ্যই আবারও না চাইতে গ্রামারের প্যাটার্নটা চলেই আসে, খুব বিরক্তিকর না আসতে পেরেছি। তুমি যখন ডায়লগ লিখবা তখন সিচুয়েশন, কোন সিচুয়েশন লিখছো, তুমি কি ডায়লগটা কি আগে হচ্ছে না পরে হচ্ছে, এখন বলতেছো না ভবিষ্যতে বলবা, সেক্ষেত্রে তোমার সিচুয়েশনটা অবশ্যই খেয়াল করতে হবে। আর তুমি তো জানো যে আমরা যারা টিচার তারা কিন্তু আমরা দুইটা বিষয় দেখি, একটা তুমি কি লিখছো, কি বলতে চাচ্ছ, আর তুমি বলতে চাচ্ছ ঠিক আছে সেটা তো আমরা দেখি, আর কি লিখতে চাচ্ছ সেক্ষেত্রে অবশ্যই আমরা গ্রামাটিক্যাল টার্মসটা দেখি। আর এক্ষেত্রে টেন্সের ভূমিকাটা খুব বেশি থাকে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে তুমি কোন টেন্সে লিখছো, তুমি কি প্রেজেন্ট টেন্সে লিখছো নাকি পাস্ট টেন্সে লিখছো নাকি ফিউচার টেন্সে লিখছো।
তারপর আমরা 4 নাম্বারটা যাই, শুড অ্যাপিয়ার টু বি ন্যাচারাল। স্টুডেন্টস, সবচেয়ে বড় কথা হচ্ছে, ধরো তুমি কোনো শুটিং করছো, কোনো নাটক অভিনয় করছো, কোনো গল্প অভিনয় করছো, কোনো সিনেমা অভিনয় করছো, সেক্ষেত্রে কি হবে, তোমার ডায়লগগুলো কি ন্যাচারাল হতে হবে না? তোমার অভিনয়টা যে বাস্তবসম্মত হতে হবে, মানুষের বিশ্বাসযোগ্য। ঠিক একইভাবে তুমি যখন পরীক্ষায় লিখবা তখন তোমাকে অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে, যেন কনভারসেশনটা তুমি এবং তোমার বন্ধু, অথবা তুমি অথবা তোমার আম্মু, অথবা তুমি অথবা তোমার বোন, অথবা তুমি অথবা তোমার আব্বু, অথবা তুমি অথবা কোনো দোকানদার, এদের মধ্যে যে কনভারসেশনটা হচ্ছে তা যেন ন্যাচারাল দেখায় এবং স্বাভাবিক দেখায়। কোনো অস্বাভাবিক কথা নিয়ে তো আলোচনা করে লাভ নেই। ধরো তুমি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তোমার কাছে জানতে চাচ্ছ, ইংলিশটা কেন গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই বোঝাতে হবে যে ইংলিশটা কেন গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি যদি অন্য বিষয়ে আলোচনা করো সেটা কিন্তু অবশ্যই হবে না। 5 নম্বর পয়েন্টটা দেখি, দ্যাট ওয়ার্ডস ইউজ শুড বি টু দ্য পয়েন্ট সো দ্যাট দে কনভে দ্য আইডিয়া ক্লিয়ারলি। অর্থাৎ তুমি যে শব্দগুলো ব্যবহার করবা ডায়লগ লেখার ক্ষেত্রে, একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো তুমি ব্যবহার করবা, তোমার যে কনসেপ্টগুলি থাকবে, তোমার যে আইডিয়াগুলি থাকবে, সেগুলি যেন অবশ্যই তোমার অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট। অর্থাৎ ট্রি প্ল্যান্টেশন লিখতেছো, গাছ রোপণ অথবা বৃক্ষরোপণ, তোমাকে বৃক্ষরোপণ সম্পর্কে আলোচনা করতে হবে, অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করতে দরকার নেই। তারপর দেখো 6 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টস, রিমুভ আননেসেসারি ডায়লগ। আমাদের অনেকেই মনে করি যে একটা ডায়লগ বেশি, যেহেতু আমরা মুখস্থ করি, আমরা মনে করি যে একটা ডায়লগ যত বেশি বড় হবে, যত বেশি আমি ইলাবোরেট করতে পারবো ততই ভালো। না স্টুডেন্টস, এই ক্ষেত্রে মনে রাখবা, তুমি যখন পরীক্ষায় লিখবা সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কেন লিখছো, কি জন্য লিখছো, কার জন্য লিখছো, কে এটা পড়বে, সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। অপ্রয়োজনীয়, অতিরিক্ত, অতিরঞ্জিত কোনো কথা ডায়লগে লেখা দরকার নেই। তুমি যত সম্ভব সংক্ষিপ্তভাবে শেষ করতে পারো। মনে রাখবা, কে না বলে একটা কথা, একটা শব্দই হাজারটা কথার চেয়ে, হাজারটা শব্দের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যা লিখছো তা যেন সঠিক হয়। অপ্রয়োজনীয় কোনো লেখা, অতিরঞ্জিত কোনো লেখা রাইটিংয়ে কোনো শর্ত না। এবং একটা কথা মনে রাখবা যে তুমি যা কিছু লিখবে সেটা যেন ন্যাচারাল হয়, তার জন্য লজিক্যাল হয়। অ্যান্ড 7 নাম্বার, পাংচুয়েট ইউর ডায়লগ প্রপারলি। স্টুডেন্টস, এইটা একটু গুরুত্বপূর্ণ, কারণ যখন গল্প অথবা উপন্যাস অথবা কোনো বই লিখবা সেক্ষেত্রে ডায়লগের ক্ষেত্রে পাংচুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কি ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করবা নাকি ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করবা, তুমি কি প্রশ্নবোধক চিহ্ন দিবা নাকি ফুল স্টপ দিবা, একটু গুরুত্বপূর্ণ। কারণ কে বলছে, কে শুনছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। শুধু তুমি বলেই যাচ্ছ আর শুনে যাচ্ছে, সেটা কিন্তু মানে এক পেশে ডায়লগ হয়ে যায়, অনেকটা মানে ছন্দ হয়। ডায়লগের ক্ষেত্রে নিয়মই হচ্ছে যে দুইজন বলবে, শুনবে, উত্তর দিবে পাল্টা। সেই ক্ষেত্রে তোমাকে পাংচুয়েশন খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে তুমি পাংচুয়েশনটা বসাবা সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে তোমার আগের ডায়লগটা কি ছিল, তোমার পরবর্তী ডায়লগটা কি হতে যাচ্ছে, তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। এখন আমরা দেখব যে এটা কোনো নিয়ম, মুখস্থ ছাড়া আমরা কিভাবে করতে পারি সেইটা আমরা দেখবো আজকে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ধরো এই বিষয় নিয়ে তোমরা ডায়লগটা কনভারসেশন করবা, সেক্ষেত্রে কি হতে পারে স্টুডেন্টস, তোমরা জানো যে আমরা যখন ডায়লগ শুরু করি বা পরীক্ষা খাতায় লিখি তখন আমরা হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, তারপর আমরা এই জাতীয় বাক্যগুলো তো বলি আর আরো কিছু কথা বলি, ঠিক আছে। কিন্তু একজন এক্সামিনার কোন বিষয়টা দেখবে, এক্সামিনার দেখবে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা তুমি ঠিক মতো লিখতে পারছো কিনা। ধরো প্রশ্ন আসবে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণের গুরুত্বটা,
তাহলে সেটা তোমাকে অবশ্যই ফোকাস করতে হবে। সেক্ষেত্রে ইম্পর্টেন্সটাই তোমাকে ফোকাস করতে হবে, অর্থাৎ বৃক্ষরোপণটা কেন গুরুত্বপূর্ণ। এখন ধরো তুমি পরীক্ষা হলে মাঝপথে আটকে গেলে, তাহলে তুমি কিভাবে লিখবে? কিছু থিম জানা থাকে তোমার লেখা যায়। অর্থাৎ গাছ রোপণ কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি তোমার জানা থাকে তুমি অবশ্যই লিখতে পারবে। দেখে নিই আমরা, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। তুমি যখন ডায়লগ কনভারসেশন করবা তখন তুমি বলবা যে হ্যাঁ গাছ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তুমি বলে যাচ্ছ, ট্রিজ গিভ আস শেড এন্ড শেল্টার। গাছ আমাদের ছায়া এবং আশ্রয় দেয়। উই ক্যানট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ট্রিজ। অর্থাৎ গাছ ছাড়া আমরা আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। আর একটা বড় উদাহরণ হচ্ছে দে আর এ গ্রেট সোর্স অফ আওয়ার ফুড, ভিটামিনস এন্ড ফার্নিচার। আমরা যে খাবারটা খাচ্ছি সেটাও গাছ থেকে পাচ্ছি, ভিটামিনটাও আমরা গাছ থেকে নিতে পারতেছি, এবং আমরা যে ঘরে আসবাবপত্র সেটাও কিন্তু আমরা গাছ থেকে পাচ্ছি। দেখো ট্রিজ গিভ আস মেডিসিন। প্রাচীনকালে যখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা এতটা ভালো ছিল না, তখন মানুষ কি করত? তখন কিন্তু মানুষের গাছগাছরার উপরে নির্ভর করত। গাছগাছরার উপরেই ওষুধি গাছের উপর নির্ভর করে মানুষ ওষুধ বানানোর চেষ্টা করত। তারপর তো কালক্রমে আধুনিক চিকিৎসা বিজ্ঞান যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু তাই বলে কি গাছের অবদান কমে গেছে? না। আজকে ভেষজ ওষুধ হিসেবেও গাছের অবদান খুব কম না, বরঞ্চ যথেষ্ট বলা যায়। গাছের মেডিসিন পাচ্ছি। আরেকটা বিষয় খেয়াল করো, টু সেভ লাইফ অ্যান্ড মেইনটেইন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স। অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য পরিবেশে of the environment, tree plantation is a must. প্রকৃতি যে ভারসাম্য, ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা, সেটা রক্ষা করার জন্য গাছ অবশ্যই দরকার। আমরা শুধু মানুষ না, গাছের উপর কিন্তু বিভিন্ন পশু পাখি কীট পতঙ্গ অনেকটাই নির্ভরশীল। এই প্রকৃতির উপর অনেক কিছু নির্ভরশীল, সুতরাং এই গাছটা আমাদের অবশ্যই প্রয়োজন। আমরা আরেকটা বিষয় খেয়াল করি, কেন এটা এত গুরুত্বপূর্ণ। ধরো গাছ যদি নাই থাকে তাহলে কি হবে? ইনক্রিজিং অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এয়ার। অর্থাৎ বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে। এর ফলে কি হবে? ওয়ার্মিং অফ লোকাল টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারটা বেড়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধি হবে। আর তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে? পরিবেশ উত্তপ্ত হয়ে উঠবে, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে। আর এই প্রাকৃতিক দুর্যোগের ফলে রিভার ইরোশন, নদী ধসের মতো ঘটনাও ঘটতে পারে। কার্বন ডাইঅক্সাইড পরিমাণ যদি বেড়ে যায়, আমরা যদি গাছ রোপণ না করি, শুধু গাছ কাটতেই থাকি, আর সেই ক্ষেত্রে কলকারখানা ধোঁয়া দিয়ে আমরা পরিবেশটাকে উত্তপ্ত করে তুলি, তাহলে এয়ার পলিউশন তো অবশ্যই হবে। তার চেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে disappearing of various species of birds and animals। প্রকৃতির উপর যে পশু পাখিগুলি নির্ভরশীল সেগুলি ধ্বংস হয়ে যাবে। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে ডিজার্টিফিকেশন, অর্থাৎ মরুভূমিকরণ। গাছ না থাকলে কি হবে? মরুভূমি হয়ে যাবে। যদি মরুভূমি হয়ে যায়, আমাদের অস্তিত্ব কি পৃথিবীতে সম্ভব? এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, তুমি যখন আলোচনা করবে তোমার বন্ধুর সাথে এই বিষয়গুলো নিয়ে তুমি আলোচনা করতে পারো। কেন বা গুরুত্বপূর্ণ, কেন না থাকলে কি হবে, তা তুমি উত্তরটা পেয়ে গেলে। একটু খেয়াল করো, এখন তুমি তো সবই বললা, ফিনিশিংটা কিভাবে দেবে? তা তোমার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে তোমাকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। যদি প্রশ্ন করে কোথায় লাগাতে হবে? উন্মুক্ত স্থানে। তোমরা জানো যে ছাদ কৃষি নামে একটা বিষয় খুব বেশি জনপ্রিয় হচ্ছে। অর্থাৎ আমাদের এই ইট কাঠের এলাকায় আমাদের একটুখানি ফাঁকা জায়গা পেলে আমরা গাছ লাগানোর চেষ্টা করি। হতে পারে বারান্দায়, হতে পারে ছাদে, হতে পারে স্কুলের খোলা জায়গায়, রাস্তার ধারে, পথের ধারে। মানুষকে খুব বেশি করে উদ্বুদ্ধ করা। আর আরেকটা বিষয় রিসেন্টলি তোমরা জানো যে ট্রি ফেয়ার, অর্থাৎ
বৃক্ষ মেলা খুব একটা রিসেন্টলি খুব জনপ্রিয় হচ্ছে। মানুষকে সচেতন করার জন্য বৃক্ষ মেলারও আয়োজন করতে পারো। এই তো হয়ে গেল। এই টপিকগুলি নিয়ে কিন্তু তুমি আলোচনা করতে পারো বৃক্ষরোপণ সম্পর্কে। স্টুডেন্টস, তা তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজে তুমি লিখতে পারছো। আসল কথা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর অথবা অষ্টম শ্রেণীর যে রাইটিং পার্টগুলো সেগুলি কিন্তু তোমার চারপাশের ঘটনা থেকেই নেওয়া, অর্থাৎ তোমার অজানা কোনো কিছু না। তুমি যদি একটু পড়ো, ধরো একটু পত্রিকা পড়ো, একটু বই পড়ো, তাহলে তোমার জ্ঞানের যে প্রসারতা সেটা অনেক বেশি বেড়ে যাবে, তোমার কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে। একটা কথা যদি তুমি লিখবা, তোমার যদি কোনো আইডিয়াই না থাকে তুমি কি লিখবা? সেজন্য তোমার আইডিয়াটা বৃদ্ধি করার জন্য তোমাকে অবশ্যই প্রচুর পরিমাণে পড়তে হবে। অনেকে বলে স্যার আমার মুখস্থ হচ্ছে না, আমি পারছি না, আমার বাচ্চাটা উইক না। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটা বাচ্চা কতটুকু পরিমাণ পড়াশোনা করে, তার বাহ্যিক জ্ঞানটুকু কতটুকু, সেটা সবচেয়ে বড় কথা। নিয়ম তো অনেক থাকে। আমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে আমি কিন্তু নাম্বার পাওয়া আমার জন্য খুব বেশি কষ্ট করব না, আমি সহজে নাম্বার পাচ্ছি। কারণ ধরো তোমাকে আলিরাজিং সম্পর্কে বলা হলো, কেমন গুরুত্বপূর্ণ, তুমি একটা কথা বলতে পারো যে সকালে উঠে আমরা নামাজ পড়তে পারি, আমরা কোরআন শরীফ পড়তে পারি, অথবা অন্য ধর্মের যে মানুষ তারা কিন্তু তাদের নিজ নিজ ধর্ম বা পবিত্র গ্রন্থগুলো পড়তে পারে। তার হাতে যথেষ্ট সময় থাকে কিছুটা হাঁটাচলা করার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, সারাদিনের প্ল্যানিংটা করার জন্য সে করতে পারে। আর এই বিষয়গুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাচ্ছি। অর্থাৎ যা দিচ্ছে তা কিন্তু আমার জানাশোনার বাইরে না, আমার জানার গণ্ডির বাইরে না। ধরো তোমাকে তোমার বললো হাউ টু ইমপ্রুভ ইংলিশ, তুমি কি ইংলিশে ভালো করার জন্য। আমরা অনেকেই আমাদের অনেক দেখি কিছু কিছু ক্ষেত্রে লেখা থাকে, অনেক নোটে লেখা থাকে ইউ হ্যাভ এ শার্প মেমোরি ইফ ইউ ডোন্ট ওয়ারি ইউ ক্যান ডু ওয়েল। স্টুডেন্ট, শার্প মেমোরি থাকলে কি হবে? তোমাকে পড়তে হবে। তুমি একটু বলে দাও যে তুমি এই দুটা প্যারাগ্রাফটা পড়ো, একটু লেটারটা পড়ো, একটু বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, একটু গ্রামারটা পড়ো, একটু এই স্কুলগুলো তুমি একটু সলভ করো, তাহলে কিন্তু তোমার জন্য আরো সহজ হয়ে যায় কনভারসেশনটা। কনভারসেশন কি গম্ভীর মতো থাকতে হবে না, তবে খেয়াল করবা তুমি যখন কনভারসেশন করবা তখন সেটা যেন লজিক্যাল, তুমি যখন কনভারসেশন করবা সেটা যেন ধারাবাহিকতা বজায় থাকে। তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে তুমি কি বলতে চাচ্ছ, কোন বিষয় নিয়ে আলোচনা করছো এবং কি লিখতে যাচ্ছ, তোমাকে অবশ্যই জানতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা। আমাদের প্রচেষ্টা যদি সামান্য তোমাদের উপকার হয়, আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।